শুরু হলো বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে হাজির হতে শুরু করেছেন ভোটাররা। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির। যে কোনো ফলাফল মেনে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে এককভাবে সরকার গঠন করতে পারবে বিএনপি, আশা তারেক রহমানের। ভোট নাগরিকের অধিকার ও পবিত্র দায়িত্ব, জামাত আমিরের ফেসবুক পোস্ট। নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কটি নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, হা কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কি কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবেই ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তাভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে, এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা 17 আসনের সংবাদ সংগ্রহ করছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। তিনি আছেন গুলশানে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, ঢাকা 17 আসনে তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। তিনি কখন কোন কেন্দ্রে ভোট দেবেন আর ভোটার উপস্থিতির চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা লক্ষ্য করছি গুলশানের মানুষ যাদেরকে অভিজাত বলা হয়, তারাও কিন্তু দেখছি লাইন ধরে একেবারে সারিবদ্ধভাবে তারা এখানে জন্য ভোট দেওয়ার জন্য আছেন। সকাল 7:30 থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমরা এখানে হ্যাঁ, আমি আমার বাসা দক্ষিণখান, এখান থেকে 5:30 রওনা দিয়েছি সাইকেল নিয়ে রওনা দিয়ে আসছি। দেন কোনটা আনিক হয়েছে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর জমিনে যেন আল্লাহর শান্তি সবার জন্য করে, এটাই চাই। বলো, সরকার তো চাই আল্লাহ যেন সত্য, ন্যায়, নীতি, মানুষ যেন প্রত্যেকের
ইনসাফের সহিত মানুষ বাঁচতে পারে, ধনী গরিব সবার জন্য সমান অধিকার আল্লাহ কায়েম করে, আল্লাহর কাছে এটাই চাই। জি, এখন ভেরি এক্সাইটিং, মানে আমি আসলে জানি না কেমন লাগার কথা, কিন্তু যেহেতু প্রথমবার দিচ্ছি এখন দেখা যাক। এটা আরো কয়েকদিন ধরে এমনিও শুনে আসতেছি এটা সেটা, সবাই দেখি যে সবাই সুন্দর শুরু করছে, ধানের শীষ, তারপর দাঁড়িপাল্লা, এখন দেখা যাক আর কি। আমি মানে আগ্রহ নিয়ে এসেছি এখন সকাল সকাল, ইনশাআল্লাহ দেখা যাবে কিছু। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়। দর্শক, নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সিলেটের স্কলার্স হোম স্কুল কেন্দ্রে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিশান, ভোট কেন্দ্র তো ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে? মামুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে। যে জানেন যে এর আগে পুরো রাত জুড়ে কেন্দ্র দখল, টাকা ছিটানো, এরকম নানা গুজবকে কিন্তু ছাড়িয়ে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে এসে হাজির হয়েছেন। অর্থাৎ ভোট প্রদানের যে নাগরিক অধিকার সেটি প্রয়োগ করতে কিন্তু নাগরিকরা ভোট কেন্দ্রে হাজির হয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছে সিলেটের স্কলার্স হোম শিবগঞ্জ শাখার স্কুল একটি কেন্দ্রে। এখানে ভোট দেওয়ার কথা রয়েছে জামাতের যিনি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, উনি এখানে ভোট দেবেন। আমি সকাল 7:30টার দিকে এসেই দেখেছি কিন্তু এখানে কেন্দ্রে লাইন রয়েছে, এবং আপনি দেখছেন যে ভোটাররা কিন্তু ভোট দেওয়ার জন্য কেন্দ্রের ভিতরে প্রবেশ করছেন সেই লাইন থেকে। আমি একটু ভোটারদের কাছে জেনে নিই আসলে পরিবেশটা তারা কেমন দেখছেন ভোটের। আপনি একটু বলবেন যে ভোটের পরিবেশ কেমন দেখছেন, কে বলতে মাত্র শুরু করলেন? জি, আলহামদুলিল্লাহ, খুব ভোটের আমেজ আছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট কেন্দ্রে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মহিলা সারিও আছে এবং পুরুষরা তো লম্বা দীর্ঘ সারি সকাল থেকে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে লোকজন চলে আসতেছে সেন্টারে, নির্বিঘ্নে আসতেছে, কোনো বাধা বিপত্তি নাই, স্বতঃস্ফূর্তভাবে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী সুন্দর নির্বাচন হবে। আপনি মনে হয় তরুণ ভোটার, এবারে কি প্রথম ভোট দিচ্ছেন, আপনার অনুভূতি কেমন এই ভোট দিচ্ছে পরিস্থিতি? অনেক ভালো লাগতেছে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারতেছি, এটাই অনেক ভালো লাগতেছে বিষয়টা। আপনি কি এই প্রথমবার ভোট দিচ্ছেন, এর আগেও ভোট দিয়েছেন? ভোটের পরিস্থিতি, সিলেটের পরিস্থিতি কেমন দেখছেন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আশা করি কোনো বিশৃঙ্খলা হবে না। মামুন, এই ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আছেন, তারা কিন্তু বলছেন যে পরিবেশটি সুন্দর রয়েছে, ভোটের যে গ্রহণযোগ্য যে পরিবেশ সেটি তারা বিবেচনা করছেন, এবং আমরাও দেখছি কেন্দ্রে একটি সুশৃঙ্খল পরিবেশ রয়েছে। ভোটাররা লাইন দিয়ে যাচ্ছেন, নারী ভোটারদের লাইনটি তৈরি হয়েছে, তারাও আস্তে আস্তে ভিতরে যাচ্ছেন। এই কেন্দ্রে আমি যেটি আগে বলেছিলাম যে এই কেন্দ্রে ভোট দেবেন জামাত মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, এবং ওদিকে উনি সকাল 8টায় ভোট দেওয়ার কথা রয়েছে এই কেন্দ্রে এসে, এবং এরপরে সকাল 9টায় সিলেটের 1 আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির, উনি ভোট দেবেন সারদা কেন্দ্রে। মোটামুটি বলা যায় যে ধরেন সিলেটের যে পরিবেশ ভোটের সেটি কিন্তু শান্তিপূর্ণভাবে রয়েছে, এবং এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি আশা করছেন যে সিলেটের যে 6টি আসন, সিলেট জেলার সঙ্গে যে সংশ্লিষ্ট 6টি আসন, সেই 6টি আসনে ভোট সুষ্ঠুভাবে হবে। এবং ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও সেটি আসলে ভোটকে বাধাগ্রস্ত করবে এরকম কোনো বিষয় নেই। বৃহত্তর সিলেটে যে 19টি আসন রয়েছে সেই 19টি আসনেও তারা ধারণা করছেন যে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই হবে। রিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সাক্ষী হতে চায় নির্বাচন কমিশনও, তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে জয় পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি এসব কথা বলেন। এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। আমরা শান্তিপূর্ণ
ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে এককভাবে সরকার গঠনের আশাবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এপি আর ডয়েজ ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্ব দেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়েজ ভেলেকে দেয়া সাক্ষাৎকারে নিজের নির্বাসন জীবন, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ভারত ও চীনের সাথে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠী থেকে এই কার্ড বিতরণের কর্মসূচি শুরু হবে। এছাড়া নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী গুলোর সঙ্গে সম্পর্ক আর গুম খুনের বিচার নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান। জামাত ইসলামীর সাথে সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা নাকচ করে বলেছেন, সবাই সরকার এলে দেশ চলবে কিভাবে। এদিকে ফ্রান্সের সংবাদ সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি। কেউ অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী শাস্তি হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত প্রায় ১.৫ দশকে আওয়ামী লীগ সরকার অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, জ্বালানি খাত ধ্বংস করে গেছে। এ প্রসঙ্গে বলেছেন, মানুষকে নিরাপদে রাখতে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই হবে তার প্রথম অগ্রাধিকার। কাজের তালিকার সবার উপরে থাকবে দেশবাসীর অর্থনৈতিক দুর্দশা দূর করা। বৈদেশিক সম্পর্ক নিয়ে বিএনপি চেয়ারম্যান সাবধানী মন্তব্য করে বলেছেন, জনগণ ও দেশের স্বার্থই সবার আগে। দর্শক, ঢাকা ৮-এর সংবাদ সংগ্রহ করছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। তিনি আছেন রাজধানীর শাহজাহানপুরে। সরাসরি চলে আছে তার কাছে। মুহিব, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটাররা কি বলছে ভোট দিতে এসে, জানাবেন। মুহিব, আপনি সেখানকার অবস্থা বলতে পারেন। শাহজাহানপুরের যে মির্জা আব্বাস মহিলা কলেজ, সেই কলেজ ভোট কেন্দ্রে আমি রয়েছে এই মুহূর্তে, এবং আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এই ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য মূলত মানুষের যে দীর্ঘ লাইন সেটি আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সেই 7:30টায় ভোট গ্রহণের আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু মানুষের উপস্থিতি আমরা আরো সকাল থেকে আমরা লক্ষ্য করছি। আপনি দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে করে এই গেট থেকে ভোটারদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। এখানে সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই আসনটি বেশ অনেকগুলো কারণেই গুরুত্বপূর্ণ। এখানে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন করছেন, একই সঙ্গে এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং এই দুইজন হেভিওয়েট প্রার্থীর কারণেই মূলত এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে কিন্তু আমরা রাতভর দেখেছি যে প্রতিটি কেন্দ্রে দুইটি দলের পক্ষ থেকেই, অর্থাৎ 11 দলীয় জোট এবং বিএনপি দুই পক্ষ থেকেই কিন্তু প্রতিটি কেন্দ্রে পাহারা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের ভোট কারচুপি না হয়। এই কারণেই মূলত এই পাহারা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু ছিল কঠোর বা কড়া নজরদারিতে, এবং তাদের নজরদারির মধ্যে কিন্তু রাত কেটেছে, যাতে কোনো ধরনের জাল ভোট বা ভোট শুরু হওয়ার আগেই কোনোভাবে যাতে ব্যালট বাক্স ভরে রাখা না হয়, সেটির জন্য কিন্তু সবাই সজাগ ছিলেন। এই সজাগ থাকতে গিয়ে কিন্তু কিছুটা উত্তেজনা আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা দেখেছেন যে জামাত সমর্থিত এনসিপির কোনো নেতাকর্মী কোনো কেন্দ্রের কাছে আশেপাশে এসেছে কিনা, এটি যেমন বিএনপি নেতাকর্মীরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছিলেন। একই সঙ্গে 11 দলীয় জোট অর্থাৎ এনসিপি বা জামাত তাদের কর্মী সমর্থকরাও কিন্তু মানে সজাগ ছিলেন যে বিএনপি নেতাকর্মীরা কোনোভাবে এই নির্বাচন শুরু হওয়ার আগেই যাতে কোনো ধরনের এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে না পারে, সেই পাহারা কিন্তু দুই পক্ষ থেকেই দেওয়া হয়েছে। এই দুই পক্ষের পাহারা দিতে গিয়ে কিন্তু কিছুটা এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। এক দল আরেক দলকে প্রতিপক্ষ ভেবে যেটি সন্দেহ করা সেটি করেছে যে হয়তো কেউ নির্বাচন তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আসলে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যেই অনড় অবস্থান এবং কড়া নজরদারি, সেই নজরদারির কারণে কিন্তু আসলে কেউই সে ধরনের কোনো আসলে নিজেদের পক্ষে
কক্ষে ফলাফল নিয়ে আসা বা ভোট শুরু হওয়ার আগে ব্যালট নিয়ে যাওয়ার এ ধরনের কোনো ঘটনা কিন্তু এই আসনের কোনো কেন্দ্রেই ঘটেনি। যার ফলাফল আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন। আস্তে আস্তে করে আমরা যদি কেন্দ্রের বাইরে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে যে সেখানে দেখাতে পারতাম যে কি পরিমাণ মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছে। এবং আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা সেই গত 16 বছরের ভোট দিতে না পারার যে আক্ষেপ সেটি ঘোচাতেই মূলত এবারের এই নির্বাচনে সকাল সকাল দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন এমনটি বলেছেন। এবং নতুন ভোটার যারা, সেই নতুন ভোটাররাও কিন্তু এখানে একই কথা বলছেন যে তারা বলছে যে এই ভোট দিতে গিয়ে তাদের কিন্তু আবেগ, তাদের যে এই জুলাই অভ্যুত্থানের পর একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হওয়া, এই পরিবেশকে তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং তারা আনন্দিত। এবং তারা বলছেন যে এটি নিঃসন্দেহে ঈদের মতোই তাদের আনন্দ দিচ্ছে। আমরা দেখেছি যে এই মুহূর্তে মির্জা আব্বাস মহিলা কলেজে এসে উপস্থিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমরা একটু ক্যামেরাম্যানকে একটু দেখানো, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তিনি এই কেন্দ্রে এসে পৌঁছেছেন। তিনি এই মুহূর্তে এই ঠিক ভবনের 2 তলায় উঠেছেন আমরা শুনেছি। এবং এই কেন্দ্রটিতেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনিও ভোট দিবেন, কারণ শাহজাহানপুরের এই কেন্দ্রটির ঠিক কাছেই মির্জা আব্বাসের বাসভবন এবং এখানকারই তিনি একজন ভোটার। আমরা একটু ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি একটু আমরা দেখাতে চাই। এখানে আনসার, বিজিবি, পুলিশ, তারপরে হচ্ছে সেনাবাহিনীর কিন্তু সেই কড়া নজরদারি আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে কয়েকবার টহল দিয়েছে এই সেনাবাহিনীর সদস্যরা এবং তারা প্রতিটি কেন্দ্রে কোনো ধরনের উত্তেজনা, কেউ যদি কোনো কেন্দ্র দখলের চেষ্টা করে সেটিকে কঠোর হাতে দমন করার জন্য তারা কিন্তু বারবার বলছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত নিরাপদ এবং সুষ্ঠুভাবেই শুরু হয়েছে ভোট গ্রহণ। এবং এই ভোট গ্রহণ যতক্ষণ চলবে, অর্থাৎ নির্ধারিত সীমা পেরিয়ে গেলেও যদি এই ভোটাররা আসতে থাকেন এবং তারা যদি লাইনে থাকেন, তাদের ভোট গ্রহণ চলতে থাকবে। এবং সবাই প্রত্যাশা করছে যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি, শুধুমাত্র ঢাকা 8 আসনই নয়, প্রতিটি আসনের একজন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। এবং আমরা মহিলাদের কিন্তু উপস্থিতি লক্ষ্য করছি। আপনারা একটু নিশ্চয়ই দেখছেন, একটু দীর্ঘ লাইন আমরা একটু দেখাতে চাই। লাইনে কিন্তু সকাল সকালই এসে দাঁড়িয়েছেন ভোটাররা। এবং আমরা একটু 2-1 ভোটারের সঙ্গে কথা বলতে চাই, দেখি ভোটারদের অনুভূতি কি এবং তারা কি বলছেন। আমরা একটু জানতে চাই এবারে ভোট দিতে এসে কেমন মনে হচ্ছে, সার্বিক পরিবেশ কতটুকু সুষ্ঠু মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পরে আপনারা সবাই জানেন গত 16 বছর আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারিনি, সত্যি কথা বলতে ভোটই দিতে পারিনি। এবং সেই একটা আমাদের মধ্যে আনন্দ একটা ধারণ করে রাখছিলাম এবং আক্ষেপ ছিল। এবং আশা করি এখন পর্যন্ত আমরা সুষ্ঠু অনুভব করতেছি। আশা করি সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে, যেটা দেখে মানুষ অনুপ্রাণিত হবে। বিগত যে সমস্যা ছিল সেই সমস্যাটা যেন মানুষ আর কখনোই, যে ভোট দিতে না পারার যে একটা কষ্ট, সেটা যেন আর সামনে না আসে। আশা করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে যে অনুকূলে, ভালো পরিবেশ আছে, সুন্দর এবং সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা রেখে আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ। আমরা দেখছি যে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তিনি একই সঙ্গে মহিলা দলের সভানেত্রী। আমরা একটু তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপা, কেমন দেখছেন নির্বাচনের সার্বিক পরিবেশ, একটু যদি বলেন। কালকে রাতে তো অনেক জায়গায় অনেক রকমের ঝামেলা হয়েছিল, এখন তবে সকালে আসলাম, আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে। এরকম পরিবেশ থাকলে ভালো ইনশাল্লাহ মনে করছি। ভোটারদের উপস্থিতি দেখে কি সন্তোষজনক মনে হচ্ছে কিনা? হ্যাঁ, এখন তো শুরু হয়েছে, তারপরেও যেমন আলহামদুলিল্লাহ লাইন যেরকম দেখছি ভালো, নিশ্চয়ই আস্তে আস্তে বাড়বে, আরো আসবে সবাই। আপনাদের আসলে প্রতিপক্ষ যিনি, তিনি নানান অভিযোগ করেছেন আসলে যে আপনাদের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ভোট নিজেদের করে নেওয়ার জন্য। আসলে এটির সত্যতা আমরাও যদিও খুঁজে পাইনি, আপনি কি বলবেন? প্রতিপক্ষ তো একজন না, অনেকজনই, কিন্তু আপনারা সবাই দেখছেন যে কি অবস্থা, মানে দেখেছেন যে কি করার চেষ্টা করেছে বা করছে। ইনশাল্লাহ রেজাল্ট বলে দেবে আগামীকাল সকালে বা আজকে রাতে। আপনি তো এখানেই ভোট দিবেন না? আমি এখানে ভোট দেবো, এখনই ভোট দেবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আফরোজা আব্বাসের সঙ্গে, তিনি ভোট দিতে এসেছেন। মির্জা আব্বাস
মির্জা আব্বাস মহিলা কলেজের ভোট কেন্দ্রে এবং এখানের যে আমি আগেই বলছিলাম যে এখানের যে ভোটারদের উপস্থিতি সেটি নিঃসন্দেহে মানে দেখলে বোঝা যায় যে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা এবং মানুষের মধ্যে যে ভোট দেওয়ার যে আগ্রহ সেটি কিন্তু একেবারেই স্পষ্ট ফুটে উঠেছে এই ভোট কেন্দ্রগুলোতে। এবং আমার পেছনে যে দীর্ঘ লাইন দেখছেন এই লাইনটি শুধুমাত্র এই ভেতরেই না, এই কেন্দ্রের বাইরেও আমরা দেখেছি রাস্তা পর্যন্ত ছড়িয়ে গেছে, অর্থাৎ রাস্তার বাইরেও দীর্ঘ লাইন রয়েছে। আস্তে আস্তে করে সেই লাইন থেকে অল্প অল্প করে ভোটারদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে এবং এই ভোট প্রয়োগের পর মূলত তারা চলে যাচ্ছেন এবং এই ভেতরটা খালি হলে আবার ভেতরে বাইরের থেকে ভোটারদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অনেকটা নিরাপদ, সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশেই শুরু হয়েছে ভোট গ্রহণ এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এই আসনের ভোটারদের উপস্থিতি কতটুকু বাড়ে বা আরো বাড়বে কিনা সেটি আসলে দেখার জন্য অপেক্ষা করতে হবে। তা আমি রয়েছি ঢাকা ৮ আসনে, এখানকার প্রতিটি ভোট কেন্দ্রে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। আমি আবারও জানিয়ে দেবো এখানকার সার্বিক পরিস্থিতি। মামুন। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা ৮ আসন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, জানাচ্ছিলেন সেখানকার ভোটের সার্বিক পরিস্থিতি। দর্শক, আমরা একটু যেতে চাই কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, কুমিল্লায় ভোটের অবস্থা কেমন দেখছেন? সেখানে ভোটাররা কি বলছে এবং স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন? জি মামুন, আমি এই মুহূর্তে আছি ঠিক দেবিদ্দার গোপালনগর উচ্চ বিদ্যালয়ে। আপনি দেখতে পাচ্ছেন হাসরাত আবদুল্লাহ কিন্তু মাত্র আসলে নিজের যে ভোটটা সেটা প্রয়োগ করে মাত্র কিন্তু তিনি বের হচ্ছেন এবং এখন দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু অলরেডি তার ভোটদান প্রয়োগের মধ্য দিয়ে তিনি এখান থেকে বের হলেন কেন্দ্র থেকে এবং তিনি কিন্তু ঠিক 7:30টার পরপরই কিন্তু এই কেন্দ্রে আসেন এবং এই কেন্দ্রে এসে যে তার যে ভোটটা আছে সেটিতে একটু আগেই ঠিক 1 মিনিট আগেই তিনি আসলে তার ভোটদান প্রয়োগ করলেন এবং দেখতে পাচ্ছেন এখনও কিন্তু তিনি আসলে বাইরে অবস্থান করছেন এবং এছাড়াও কিন্তু সকাল 7:30টার পর থেকেই কিন্তু আসলে লোকজন সেটা কিন্তু আসলে দৃশ্যমান চোখে পড়ার মতো, অর্থাৎ প্রতিটা কেন্দ্রেই সকাল থেকেই কিন্তু আসলে নারী ভোটাররা কিন্তু তাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো এবং এখনও কিন্তু নারী ভোটাররা তাদের ভোটদান প্রয়োগ করছেন। এবং হাসরাত আবদুল্লাহ মাত্র আমি ঠিক একটু কথা বলবো, ঠিক জানতে চাইবো ঠিক কেমন ভোট দিলেন এবং তার দীর্ঘদিন 1.5 দশকেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা আগ্রহ ছিল এবং বিশেষ করে এই জেনারেশন জেড তারা কখনোই ভোট দিতে পারেনি এবং 2000 এবং এটা প্রায় আমাদের মানে আমার আসনের অন্তত হচ্ছে 1 লক্ষ ভোটারের নতুন ভোট, 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা। তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটার কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ হচ্ছে সবাই উৎসাহে ভোট দিতে আসবে। তবে যেটা হয়েছে যে আমরা গত 2 দিন দেখেছি যে ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যে আমার বিরুদ্ধে যদি ভোট দেওয়া হয় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, এই ধরনের বক্তব্য দিয়ে হচ্ছে ভয়ভীতি দেখানোর একটা প্রচেষ্টা ছিল। একই সাথে সাথে আমরা গতকাল দেখেছি যে যারা জুলাইয়ে আপনার হচ্ছে দেবিদ্বারে গুলি করেছে, হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ইয়াসিন সাব্বির রুবেলদেরকে হত্যা করেছে, রুবেল ভাই বিএনপির নেতা ছিলেন, ওনাদেরকে হত্যা করেছে, তারা আবার হচ্ছে তারপরে হচ্ছে ঋণ খেলাপি যিনি আছেন তারা একসাথে হচ্ছে ভোট যেন সুষ্ঠু না হয়, ভোট যেন মানে উৎসবমুখর পরিবেশটা যেন বজায় না থাকে সেটার তারা চেষ্টা করছে। গতকাল সেটা আমরা বলেছি। এই তো আশা করি বেলা গড়ানোর সাথে সাথে যত বেলা গড়াবে আমরা ততই বিজয়ের দ্বার প্রান্তের দিকে আমরা যেতে থাকবো না। আমি এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত আমরা হচ্ছে কোনো ভোট কেন্দ্রে মানে এই যে টেকনিক্যাল এবং প্রক্রিয়াগত কোনো জটিলতা আর বিষয় আমার কাছে এখনো খবর আসেনি। যদি কোনো প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয় আসে সেক্ষেত্রে অবশ্যই আমি জানাবো। না সেটা দেখেন, আমরা কোনো সহিংসতা শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দিবে। তো এটা আমি মনে করি না দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে আপনি যাকে ইচ্ছা ভোট দেন। শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক অবনতি ঘটুক আমরা সেটা চাই না, তবে ভোট দেন যাকে ইচ্ছা দেন। এবং আমরা প্রত্যাশা করি
যে সামাজিক যে সৌহার্দ্য সম্পর্ক সেটা আপনারা বজায় রাখবেন। শুধু ভোটাধিকার প্রয়োগের জন্য নিজেদের মধ্যে কোনো ধরনের নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না, এবং এখনো পর্যন্ত বেলা গড়ানোর সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করা যাবে। ধন্যবাদ। আপনাদের সাথে অনেকদিন পরে দেখা, কারণ ঢাকায় দেখা হয় আপনাদের সাথে, আমি গ্রামে আছি এই কারণে আপনাদের সাথে দেখা হয় নাই। থ্যাংক ইউ সবাই, আপনারা গ্রামে আসছেন। দর্শক, কুমিল্লাতে আমরা এতক্ষণ ছিলাম, সেখানে হাসনাত আব্দুল্লাহ কথা বলছিলেন। তিনি সকালেই তার কেন্দ্রে এসে ভোট প্রদান করেছেন, সেটি আমাদেরকে জানাচ্ছিলেন, এবং সারা দিন ব্যাপী ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন বলে তিনি প্রত্যাশা করছেন। আমরা একটু যেতে চাই রাজশাহীতে। রাজশাহীর জাতীয় তরুণ সংঘ একাডেমি ভোট কেন্দ্রে আছেন সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আদিত্য, ভোটের সার্বিক পরিস্থিতি আপনার ওখানে কেমন দেখছেন, আর ভোট গ্রহণ আসলে কি পর্যায়ে এবং ভোটাররা কি বলছে? বহু প্রতীক্ষিত যে নির্বাচন আজকে সকাল 7:30 থেকে শুরু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি, আপনি যেটা বলছিলেন যে জাতীয় তরুণ সংঘ একাডেমি, এটা রাজশাহীর 24 নম্বর ওয়ার্ডে। এখানে শুধুমাত্র মহিলা ভোটাররাই ভোট দিতে পারবেন। এখানে ভোটার আছে 3851 জন ভোটার আছে, এবং 8টি বুথ রয়েছে। এই 8টি বুথে লাইন ছিল। দর্শক, আমরা রাজশাহীতে ছিলাম, সেখানে আদিত্য জানাচ্ছিলেন ভোটের সর্বশেষ অবস্থা, এবং একটি কেন্দ্রে মহিলা ভোটাররা তারা ভোট দিচ্ছেন, আমাদেরকে তেমনটি দেখাচ্ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা পূরণে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। গতকাল নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল 13 ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যেই পাওয়া যাবে বলে প্রত্যাশা কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর। রিপোর্ট মেজবা রহমানের। নানা প্রশ্ন, উদ্বেগ আর উৎকণ্ঠার বেড়াজাল পেরিয়ে মাহেন্দ্রক্ষণের কাছাকাছি দেশের মানুষ। আর মাত্র একদিন পর গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আদ্যপন্ত তুলে ধরতে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন। এ সময় বিভিন্ন দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয় কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, একটি নির্দিষ্ট দলের অনুপস্থিতিতেও ভোটার উপস্থিতি কমবে না বলে প্রত্যাশা করেন তিনি। Over this decade and a half, the youth who have reached into their mid-30s even have never been allowed to vote. একটি নির্দিষ্ট দলের অনুপস্থিতিতেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কমবে না। অবশ্যই মানুষ এটা মনে রাখবে, আমাদের দেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল। এবার গণভোট এবং জাতীয় নির্বাচনের ফলাফল একই সময়ে প্রকাশ করা হবে। ভোটের পরের দিন অর্থাৎ 13 তারিখ সকালের মধ্যে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল পাওয়া যাবে বলে প্রত্যাশা করছি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেন, আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতায় এবার সুস্থ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বলেও প্রত্যাশা তার। In this manner, your engagement is profoundly meaningful. আমরা দেশবাসীর কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছিলাম। যে কোনো অনিয়ম, বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। যে কোনো অনিয়ম শক্তভাবে তদারকি করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি। Credible,
and participated in election. দেশের অভ্যন্তরে সফলভাবে বেশিরভাগ ব্যালট ফিরে এসেছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা 17 আসনের সংবাদ সংগ্রহ করছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। তিনি আছেন গুলশানে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, ঢাকা 17 আসনে তো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। তিনি কখন কোন কেন্দ্রে ভোট দেবেন আর ভোটার উপস্থিতির চিত্রই বা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। যে আপনি যেই প্রশ্নটি শেষে করেছেন সেটা দিয়ে শুরু করি। ভোটারের উপস্থিতি, ভোটারের উপস্থিতি কিন্তু আশাব্যঞ্জক। আমরা এখানে লক্ষ্য করছি যে সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে তারও আগ থেকেই কিন্তু ভোটাররা এখানে এসে সারিবদ্ধভাবে একেবারে লাইন দিয়ে তারা এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু তারা এসেছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল 9:30টার দিকে এই কেন্দ্রে আসবেন এবং সপরিবারে তারা কিন্তু এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। আরেকটি বিষয়, এটিকে ভিআইপি কেন্দ্র বলা হচ্ছে কারণ এখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এখানে ভোট দেবেন, তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এই কেন্দ্রের আশপাশে কিন্তু আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শক্ত অবস্থান এবং এখানে বিদেশি গণমাধ্যম কর্মীদেরও উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি লক্ষ্য করছি। প্রধান কারণ তারেক রহমান, প্রধান কারণ যদি বলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ কারণে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে একেবারেই মানে অনেক বেশি সংখ্যক উপস্থিতি। আর যে বিষয়টি ভোটারের কথা বলছিলেন, ভোটাররা কিন্তু ভোটাররা এই যে তারা যাচ্ছে ভোট দেওয়ার জন্য, ভোটার নাম্বার নিয়ে, ভোটার স্লিপ নিয়ে তারা এসেছেন এবং এখানে তারা গেটে তাদের নিরাপত্তা তল্লাশির পরেই তারা ভিতরে প্রবেশ করতে পারছে। আর গণমাধ্যম কর্মীদের মধ্যে শুধুমাত্র যাদের নির্বাচন কমিশন কেন্দ্রিক কর্তৃক যে কার্ড, যেটি নির্বাচন কভার করার কার্ড, সেটি যারা পেয়েছেন তারাই কিন্তু সেখানে যাচ্ছেন। আর ভোটারদের কাছে যে প্রশ্নটি ছিল আমাদের যে আসলে কেমন ভোট হচ্ছে, তারা বলছে যে সন্তোষজনক, এখন পর্যন্ত ভোট সন্তোষজনক ভোট হচ্ছে এবং এই ভোট তারা দিতে পেরে দীর্ঘদিনের তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি তারা পূরণ হচ্ছে। বিশেষ করে 1/11 পরবর্তী সময়ে যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনে কিন্তু মানুষের সেই ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেনি এবং ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণেই কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান, যেটি 5 আগস্ট 2024 সালে। এবং সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন যেই নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি সাধারণ মানুষের বহুল প্রত্যাশিত নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে, যে সরকারের কাছে আকাশচুম্বী প্রত্যাশা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করবে। একই সঙ্গে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু নতুন সরকারের কাছে তারা প্রত্যাশা করছে। জাতীয় সংসদের নির্বাচন ছাড়াও কিন্তু আজকে আরও একটি নির্বাচন, সেটা হচ্ছে গণভোটের নির্বাচন। এই গণভোট জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই গণভোটের কথা বলা হচ্ছে যে গণভোটের পক্ষে এবং বিপক্ষে হ্যাঁ এবং নায়ের যে বিষয়টি সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং ভোটাররা সেখানে পড়ে বুঝে শুনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং অনেক নারী ভোটাররা দেখতে পাচ্ছি আমরা ভোট দিয়ে এসেছেন, তাদের সঙ্গে কথা বলি। আপনারা কি ভোট দিয়ে এসেছেন? এখন ওনারা রেডি হয়নি। ওনারা যে কেন্দ্রে দেবেন সেই কেন্দ্রে এখনো রেডি হয়নি, অন্যান্য কেন্দ্রে ভোট চলছে। এখানে আমরা লক্ষ্য করছি যাচ্ছে, সারিবদ্ধভাবে যাচ্ছে, অনেকে আবার গেটের বাইরেও দাঁড়িয়ে আছেন। এখানে আমরা দেখতেই পাচ্ছি ভোটার লিস্ট অনুযায়ী অনেকে মানে কেন্দ্র যেটি সেই কেন্দ্রে তারা গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। যিনি যেই কেন্দ্রে ভোট, অন্য কেন্দ্রে গেলে নিশ্চয়ই ভোট দেওয়ার সুযোগ থাকবে না, সঠিক কেন্দ্রে যেতে হবে এবং তার যে ভোটাধিকার তারা প্রয়োগ করবে। যেটি বলছিলাম, অনেক যুবক এবং যারা প্রথম ভোট দিচ্ছে, এবারই প্রথম ভোট দিচ্ছে, তারা কিন্তু আসছে এবং তাদের আগ্রহটাও কিন্তু অনেক। তারা বলছে তারা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে এমন একটি সরকার তারা নির্বাচিত করতে চান যে সরকারটি আসলে আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করবে, যে সরকারটি আসলে গণমানুষের সরকার হবে, যে সরকারটি আসলে সাধারণ মানুষের অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন, যে সরকারটি সত্যিকার অর্থেই মানুষের কল্যাণে কাজ করবেন। এগুলি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। আপনি কি ভোট দিয়ে আসলেন? জি, এই যে বহুল প্রত্যাশিত ভোট, এই ভোট সাধারণ মানুষ যে দিচ্ছে, আপনিও দিয়ে আসলেন,
প্রত্যাশা পূরণে কতটুকু মানে অগ্রগতি হলো আপনাদের? দেখেন, আজকে প্রায় ২০ বছর পর আমরা ভোট দিতে এসেছি। এর ভেতরে যে নির্বাচনের নামে তামাশা হয়েছে, সেখানে আমরা ভোটের অধিকার প্রয়োগ করতে পারিনি। স্বাভাবিকভাবেই এটা বহুল আকাঙ্ক্ষিত একটা নির্বাচন। এখানে ভোট আজকে এই যে দীর্ঘদিন পর দিয়ে আমার মনের মধ্যে যে একটা কি ভীষণ আনন্দ হচ্ছে, এটা আমি আপনাকে বলতে পারবো না। তবে কিছু কিছু ঘটনার কোনো সেন্টার, ঢাকা ৬, ঝিনাইদহ সহ সারা বাংলাদেশে ঠাকুরগাঁয়ের কোনো ঘটনা, এগুলো আমাদেরকে নাড়া দিয়েছে। আমরা আশা করব এইবারের যে নির্বাচন, এটাতে সত্যিকার অর্থে নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন হবে। এর অন্য কিছু আমাদের দেশের মানুষ, আমরা বাংলাদেশ এফোর্ড করতে পারবে না। জুলাইয়ের গণ অভ্যুত্থানের যেই হাজার হাজার ছাত্র জনতার রক্ত, সেই রক্তের ঋণ শোধ করতে হবে। গণতন্ত্রের এই মহাসড়কে আমাদেরকে সঠিকভাবে উঠতে হবে ভাই, আমরা তাই মনে করি। অসংখ্য ধন্যবাদ। আসলে এই ভোটার অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছেন এবং তিনি বলছিলেন যে জুলাই অভ্যুত্থানের পরে যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে মানুষ যদি সত্যিকার অর্থে তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, মানুষ যদি সত্যিকার অর্থে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, তবে মানুষ হতাশ হয়ে যাবে। সুতরাং এই যে কিছুক্ষণ আগে একজন বয়স্ক ভোটার বলছিলেন তার কাছে ঈদের মতো আনন্দ মনে হচ্ছে। একজন অসুস্থ ব্যক্তি, তিনি ভোট দিতে এসেছেন, তিনি বলছেন তিনি হার্টের সমস্যা তার, তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে, তারপরে তিনি ভোট দিতে এসেছেন। তার একটি কারণ, তিনি চান বাংলাদেশ এগিয়ে যাক, তিনি চান বাংলাদেশের গণতন্ত্র একটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়াক। সুতরাং এই যে ভোটকেন্দ্রের বাইরের যে চিত্রটি আমরা লক্ষ্য করছি, এখন কিন্তু আবারও ভিড় জমে গেছে। গতকালকের যে কথাটি কিছুক্ষণ আগে এক ভোটার বলছিলেন যে কিছু ঘটনা, যদিও সরকারের পক্ষ থেকে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছে, বিচ্ছিন্ন একটি ঘটনার কথা তারা বলছে, তারা এই ঘটনাগুলো না থাকলে হয়তো নির্বাচনটি আরও সুন্দর হতো, আরও বেশি গ্রহণযোগ্য হতো, মানুষের কাছে আরও বেশি আনন্দময় হতো। মানুষ মনে করতো যে আসলে এটা উৎসব। যদিও সরকারের পক্ষ থেকে উৎসব আয়োজনে কোনো কমতি রাখেনি সরকার। শেষ পর্যন্ত বিকেল 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 টানা 9 ঘন্টা ভোট গ্রহণ চলবে এবং এই ভোট গ্রহণের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষ তার অধিকার তারা আদায় করে নেবে। এবং যেটি প্রশ্ন ছিল মামুন আবদুল্লাহ আপনার, যে এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এখানে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল 9:30 দিকে আসার কথা এবং সপরিবারে তিনি এই ভোট কেন্দ্রে ভোট দেবেন। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই কেন্দ্রে ভোট দেবেন। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি পুলিশ, র্যাবের পাশাপাশি এখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু এখানে শক্ত অবস্থান নিয়েছেন। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা 17 আসন থেকে জানাচ্ছিলেন সেখানকার ভোটের সর্বশেষ পরিস্থিতি। তিনি যেমনটি জানাচ্ছিলেন, সেখানে ভোট দিবেন প্রধান উপদেষ্টা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি সেখানকার ভোটারদের সাথে কথা বলছিলেন এবং ভোটারদের সন্তুষ্টির কথাও তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, আমরা ভোটের খবর জানতে এই মুহূর্তে চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম 8 আসনের এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী শাহেদা পিয়া, তার সাথে যুক্ত হচ্ছে। শাহেদা, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? মামুন, আমি চট্টগ্রাম 8 আসনের এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছি। এখানে আমরা আসলে একেবারে ভোট গ্রহণ শুরুর সময় থেকেই আছি। আমরা একেবারে দেখেছি যে 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হলেও এখানে কিন্তু সকাল 7টা থেকে কিন্তু লোকজন লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য আসলে তারা বেশ উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে তারা আসলে লাইনে দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে ভোটাররা আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং সকাল থেকে এই লাইনটা কিন্তু আরো দীর্ঘ ছিল, এখন কিছুটা ছোট হয়তো মনে হচ্ছে। তো একটু বিষয় জানিয়ে রাখি, এই যে চট্টগ্রাম 8 আসনে, এই 8 আসনে কিন্তু 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ধানের শীষের প্রার্থী রয়েছেন এবং একজন এনসিপির প্রার্থী রয়েছেন। সেই সাথে কিন্তু জামাত ইসলামী যে 11 দলীয় জোট, সেই জোট থেকে এনসিপি প্রার্থীকে দেয়া হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি জামায়াতের দাঁড়িপাল্লা নিয়ে কিন্তু আরেকজন প্রার্থী কিন্তু এখানে নির্বাচন করছেন, তিনি কিন্তু তার মনোনয়ন প্রত্যাহার করেননি। তো এখন পর্যন্ত আসলে বলা চলে যে সকাল থেকে আমরা ভোট কেন্দ্রগুলো যে ঘুরছি সেখানে মোটামুটি সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত শান্তিপূর্ণ এবং ভোট কেন্দ্রের ভেতরও আইন শৃঙ্খলা
তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং আমি যে ভোট কেন্দ্রটিতে রয়েছে সেটির বাইরে কিন্তু সেনাবাহিনীর অবস্থান রয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে র্যাবের টহল গাড়ি আমরা দেখতে পেয়েছি এবং সার্বিক যে বলা চলে যে ভোট গ্রহণের যে একটা উৎসব মুখর একটা যে পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকটি নির্বাচনে যে এমন দৃশ্যটি আমরা দেখছিলাম যে ভোটারদের মধ্যে ভোট প্রদানের যে একটি অনাগ্রহ সেটি কিন্তু এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আমরা দেখছি সেই খরা কাটিয়ে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটারদের উপস্থিতি বেশ ব্যাপক এবং সময় বাড়ার সাথে সাথে আসলে এই ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে আসলে নির্বাচনী কর্মকর্তারা মনে করছেন যেহেতু এখন সকালবেলা অনেকে আসলে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন সকালের খাওয়া দাওয়া শেষে হয়তো বা আরো যারা ভোটাররা আছেন তারা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই চট্টগ্রাম ৮ আসনে যে আসনটি রয়েছে এই আসনটিতে ৫,৪৯,১৩৭ জন ভোটার রয়েছেন এবং এই আসনটিতে ১,০৭৯টি আসলে কেন্দ্র রয়েছে যার সবগুলোতে কিন্তু সকাল 7:30 থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে কিন্তু এই ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে পেছনে ভোটাররা আসছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং বেশ আসলে তারা যখন ভোট দিয়ে যখন তারা আসলে ভোট কক্ষ থেকে বের হচ্ছেন তাদের চোখে মুখে আসলে এক ধরনের দীপ্তি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন পর তারা আসলে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন সেরকম একটি প্রত্যাশা নিয়ে তারা ভোট দিচ্ছেন আসলে তাদের যে স্বতঃস্ফূর্ত যে তাদের আগমন এই ভোট কেন্দ্রে সেটি আসলে তাদের চোখে মুখে আসলে সেটি একটি মানে দেখা যাচ্ছে আর যে নিরাপত্তার যে বিষয়টি চট্টগ্রাম আমি গতকালকেও যেটি বলছিলাম নিরাপত্তার চাদরে কিন্তু চট্টগ্রামকে কিন্তু একেবারে মুড়িয়ে ফেলা হয়েছে সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবির পাশাপাশি আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো ইউনিট রয়েছে তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা ভোটকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে তারা তাদের সর্বোচ্চটুকু তারা করবেন কেউ যদি কোনো ধরনের দুষ্কৃতকারী যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে তা যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে আর একটি বিষয় জানিয়ে রাখি চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনের মধ্যে আসলে চট্টগ্রাম মহানগরীর পুরো অংশ নিয়ে রয়েছে 3টি আসন এবং চট্টগ্রাম জেলায় রয়েছে 10টি আসন এবং চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরীর কিছু অংশ নিয়ে বাকি 3টি আসন রয়েছে এই 16টি আসনে 66,82,517 জন ভোটার রয়েছে যার মধ্যে প্রায় 34 লাখ পুরুষ ভোটার এবং প্রায় 32 লাখ নারী ভোটার এছাড়া 70 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এবং 1,965টি ভোট কেন্দ্রে সকাল 7:30 থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং যা চলবে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ভোটারদের যে লাইন তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন তারা ভোট দিচ্ছে নিজেদের পছন্দের প্রার্থীকে তারা আসলে ভোট দিয়ে তারা নির্বাচিত করতে চান তাদের যে প্রত্যাশা তাদের যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য যে যার কাঙ্ক্ষিত যে প্রার্থী তাদেরকে ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এমনটি তারা বলছেন আপনারা দেখাতে চাই যে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা আমার পেছনে যে ভোটারদের একটি ব্যাপক সাড়া আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যদিও এই কেন্দ্রটিতে একটি বিষয় লক্ষণীয় যে পুরুষ ভোটারদের উপস্থিতি বেশ ব্যাপক হারে দেখা গেলেও নারী ভোটারদের উপস্থিতি আসলে তেমন দেখা যাচ্ছে না তবে অনেকেই বলছেন যে যেহেতু নারীরা সকালবেলায় গৃহস্থালী কাজে ব্যস্ত থাকবেন সেক্ষেত্রে হয়তো তারা গৃহস্থালী কাজকর্ম শেষ করে বেলা বাড়ার সাথে সাথে তারা ভোট কেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমরা দেখেছি সকালবেলা কিন্তু অনেক অসুস্থ এবং বৃদ্ধ লোকও কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসলে মানুষের মধ্যে যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2024 সালে যে জুলাই অভ্যুত্থানের পরে এতদিন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল অনেকের আসলে জল্পনা কল্পনা ছিল যে কখন আসলে জাতীয় সংসদ নির্বাচন হবে কখন আসলে মানুষের ভোটের দ্বারা নির্বাচিত একটি সরকার আসলে ক্ষমতায় আসবে তো সেই বহুল আকাঙ্ক্ষিত সেই নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা তাদের ভোট দেওয়ার জন্য আসলে একেবারে উদ্গ্রীব হয়ে আছেন অনেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন আর অনেকে এখনো লাইনে দাঁড়িয়েছেন তারা আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষায় আছেন দিনব্যাপী আসলে এই ভোট চলবে ভোট গ্রহণ এখন পর্যন্ত আসলে চট্টগ্রামে যে কেন্দ্রগুলো রয়েছে আমরা 1,965টি কেন্দ্র সেই কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার আসলে আমরা এখনো পর্যন্ত সংবাদ পাইনি সকাল থেকে আসলে সুষ্ঠুভাবে এবং খুব নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আসলে ভোট গ্রহণ চলছে তো বলা চলে যে সার্বিকভাবে চট্টগ্রামের যে ভোট গ্রহণ সেটি আসলে সুষ্ঠুভাবে এখন পর্যন্ত চলছে এবং সারাদিন ব্যাপী এরকম একটি পরিবেশ এরকম একটি আবহ বিরাজ করবে এটি আসলে প্রত্যাশা আসলে ভোটারদের তারা আসলে চাচ্ছেন যে এরকম শান্তিপূর্ণ পরিবেশে আসলে গোটা দিনে ভোট যে উৎসব সেই উৎসবটি চলুক এবং তারা যেন নিরাপদে নির্বিঘ্নে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে প্রশাসন
যাতে একেবারে সকাল থেকে যেভাবে করে একেবারে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করছে সেটি যেন একেবারে গোটা দিনব্যাপী থাকে, সেটি তাদের প্রত্যাশা। তাহলে বলছেন যে যদি শান্তিপূর্ণভাবে ভোটার সারা দেশেই মূলত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে শাহেদা প্রিয়া। আমরা একটু যেতে চাই খুলনায়। সেখানে খুলনার শিরোমণি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ। আমরা একটু সরাসরি যাচ্ছি তার কাছে। আতিয়ার, ভোট কেন্দ্রে ভোটাররা কি আসতে শুরু করেছে এবং প্রার্থীদের মধ্যে আসলে কে কোথায় ভোট দেবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। খুলনার 5 আসনের এই পশ্চিম পাড়া যে প্রাথমিক যে বিদ্যালয়, এই কেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন এই আসনের যে দাঁড়িপাল্লার প্রার্থী জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি ভোট দেওয়ার পর কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন ভোট এখনো পর্যন্ত সুষ্ঠু হচ্ছে, কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত ভোট নিয়ে কোনো ধরনের আপত্তি বা সংশয় সেটি পাওয়া যায়নি। তিনি আরো বলেছেন যে ভোটের যে জয় পরাজয় সেটি আল্লাহ পাক আগে থেকেই লিখে রেখেছেন, আর জুলাই যোদ্ধাদের কারণেই, জুলাই বিপ্লবের মাধ্যমে আজকের এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। ঠিক একইভাবে এই আশেপাশের অনেকগুলি কেন্দ্রেও আমি ঘুরে এসেছি, সেখানেও কিন্তু শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। এই একইভাবে খুলনা বিভাগের যে 36টি যে সংসদীয় আসন রয়েছে সেখানকার 5133টি যে ভোট কেন্দ্র রয়েছে সেই সব কেন্দ্রতে একইভাবে সুষ্ঠুভাবে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে বলেই আমরা খবর পাচ্ছি। আর এই ভোটকে নিশ্চিত করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য খুলনা বিভাগের 36টি আসনে 7,000 সেনা সদস্য সহ প্রায় 25,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। খুলনা বিভাগের কোনো জায়গা থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত যে অপ্রীতিকর কোনো ঘটনার কোনো খবর এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি। সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই খুলনা বিভাগের সব আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মামুন, খুলনা থেকে আমার কাছে এই ছিল নির্বাচনী পরিস্থিতির সবশেষ খবর। খুলনায় ভোট প্রসঙ্গে কথা বলছিলেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। এবার নতুন করে পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। এমন ব্যক্তি প্রধানমন্ত্রী হচ্ছেন যিনি আগে কোনোদিন সংসদে যাননি। এরই মধ্য দিয়ে দুই নেত্রীর 34 বছরের শাসনের অবসান হতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রিমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মহাকাব্যিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 1991 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর বাদ দিয়ে প্রায় 34 বছর দেশ পরিচালনার দায়িত্ব ছিল দুই নেত্রীর কাঁধে। 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক মেরুকরণ নিশ্চিত করছে যে দীর্ঘ 3.5 দশক পর এবার নির্বাচনের মাধ্যমে দেশ এক নতুন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। বাংলাদেশের বহুল প্রত্যাশিত সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 1991 থেকে 2024 এই দীর্ঘ সময়কে বলা হতো দুনেত্রীর শাসনের যুগ। তবে 2024 সালের 5 আগস্টের অভ্যুত্থান এই ধারাবাহিকতার ছেদ টেনেছে। গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নেই তারা। ফলে দীর্ঘ 15 বছর শাসন করা দলটির প্রত্যাবর্তনের পথ আপাতত রুদ্ধ। অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের নায়ক এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে একটি বড় রাজনৈতিক যুগের সমাপ্তি ঘটেছে। বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন তারেক রহমান। এবারের নির্বাচনে ক্ষমতার লড়াইয়ে থাকা প্রধান শক্তিগুলোর কোনোটিতেই শীর্ষ পদে কোনো নারী নেতৃত্ব নেই। বিএনপির হাল ধরেছেন দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তিনি যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তা এখন সময়ের ব্যাপার মাত্র। এটি কিন্তু তারেক রহমানের জন্য প্রথম নির্বাচন। অন্য
অন্যদিকে জামাত ইসলামের নেতৃত্বে গঠিত 11 দলীয় জোট এখন রাজপথের অন্যতম শক্তি। এই জোট থেকে সরকার প্রধানের পদে যাকে বেছে নেওয়া হোক না কেন তিনি একজন পুরুষই হবেন বলে নিশ্চিত। এই জোটের নেতৃত্বে যেহেতু জামাত ইসলামী সংখ্যাগরিষ্ঠতা পেলে দলটির আমির ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার। 1990 সালে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। এরশাদ আমলের কাজী জাফর আহমদ ছিলেন এ পর্যন্ত বাংলাদেশের সবশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এর দীর্ঘ 36 বছর পর কোনো পুরুষ নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অনন্য ঘটনা। শুক্রবারের মধ্যে বোঝা যাবে কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে এবং কে হচ্ছেন আগামী দিনের প্রধানমন্ত্রী। তবে যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হোক না কেন তার কাছে কিন্তু দেশের সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো বাস্তবায়নে আগামী দিনের প্রধানমন্ত্রী সচেষ্ট থাকবেন এমন প্রত্যাশা ভোটারদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী ওমর ফারুক। ভোট গ্রহণের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, সার্বিকভাবে ভোট কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন এবং আপনার কেন্দ্রে কি কোনো প্রার্থী ভোট দিতে এসেছেন, কি বলছেন তারা? কলেজ কেন্দ্রে যেখানে কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন জামাতের আমির, এবং এই মুহূর্তে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং তার ভোট দেওয়ার যে অনুভূতি সেটা আমাদেরকে জানাবেন। দীর্ঘ প্রতীক্ষার পর দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ কাজে হাতে হাত নিয়ে, কাজে চলবো ইনশাআল্লাহ। কোন ধরনের সংখ্যা কি আছে ভোটে এখন পর্যন্ত? কি আমি কেবল আসলাম, এই কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখবো, সারা দেশের খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃশঙ্ক চিত্তে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হন এবং আপনার দায়িত্বটা আপনি পালন করুন। সবাইকে ধন্যবাদ। অনেক জায়গায় টাকা সহ ধরা পড়ছে, এটা কি আপনারা ষড়যন্ত্র অংশ মনে করছেন নাকি আপনারা ভোট দিয়ে প্রমাণিত করার চেষ্টা করছেন? আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে, কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো, সেটা আরেকটা বড় অপরাধ।
তো সেটা আছে, আমাদের এখানে মেল প্র্যাকটিস আছে। আল্লাহ সবাইকে ধন্যবাদ। ও করতে থাকুক, বিএনপিও করতে আছে, আমরাও করছি, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা মিরপুরে দেখছিলাম জামাত ইসলামীর আমির, তিনি ভোট প্রদান শেষে তার ভোট দানের যে অভিজ্ঞতা এবং তিনি আশার বাণী শোনালেন, প্রত্যাশার কথা শোনালেন। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। নির্বাচনের পর ক্ষমতায় আসতে যাওয়া নতুন সরকারের সামনে অপেক্ষা করছে বহুমুখী চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতের ভঙ্গুর পরিস্থিতি ও প্রশাসনিক কাঠামোর দুর্বলতা, সব মিলিয়ে গণতান্ত্রিক সরকার প্রথম দিন থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হবে, এমনটা মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো হবে সরকারের মূল চ্যালেঞ্জ। ব্যবসায়ীরাও বলছেন, জ্বালানি সংকটের চেয়েও নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। বছর দুয়েক ধরেই দেশের জনগণকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। দুর্বল ব্যাংকগুলোর বারান্দায় ধর্ণা দিয়েও ফেরত পাচ্ছেন না জমানো টাকা। নতুন চাকরির সন্ধান তো দূরের কথা, গেল 1.5 বছরে কাজ হারিয়েছেন অনেকে। অন্যদিকে গ্যাস বিদ্যুতের স্বল্পতায় শিল্প কারখানার উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক বাসাবাড়িতেও বন্ধ হয়েছে গ্যাসের চুলা। এমন নানা চাপের মধ্যেই আসছে নতুন গণতান্ত্রিক সরকার। এসব সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বিশ্লেষকরা বলছেন, বাজারে অস্থিরতা কমানো না গেলে কর্মসংস্থান ও বিনিয়োগ দুটোই বাধাগ্রস্ত হবে। অনেক ধরনের সমস্যা, অভ্যন্তরীণ সম্পদ আহরণের সমস্যা, মূল্যস্ফীতি নামানোর সমস্যা, সামষ্টিক অর্থনৈতিক যে একটা স্থিতিশীলতা সেটাকে পুনরুদ্ধারের সমস্যা, বিভিন্নগুলোকে তাদের মোকাবেলা করতে হবে। গ্যাস, বিদ্যুৎ এগুলোর জন্য তাদের একটা অবকাঠামোগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, এগুলোকেও সামাল দিতে হবে। সুতরাং ডে 1 থেকেই যে দলই আসুন না কেন তাদেরকে সুশাসনের সাথে সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা করা, পরিকল্পনা একটা করে 100 দিন, 1 বছর, তারপরে আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজেও তাদেরকে হাত দিতে হবে। দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে রেভিনিউ মোবিলাইজেশন বেশি করতে হবে। তবে উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে সচল রাখতে হলে সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের মোকাবেলা করতে হবে হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনারা দেখছেন, ইনফ্যাক্ট ভেরি আনফর্চুনেটলি সরকারি কর্মচারীরাই সরকারের এগেনস্টে কিভাবে রাস্তায় নেমে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু অর্থনীতির জন্য এবং আমাদের সাথে বহির্বিশ্বে যেসব দেশগুলো ব্যবসা করে এটা কিন্তু খুবই একটা ব্যাড সিগন্যাল দিচ্ছে। সো এটাকে আনতে গিয়ে সরকারের অনেক বেগ পেতে হবে এবং এই বেগটা সরকারকে যত তাড়াতাড়ি এবং যত শক্ত হাতে আলাপ আলোচনার মাধ্যমে এই সলিউশনটা করতে হবে। সেকেন্ডলি, অফকোর্স আমাদের এনার্জি ক্রাইসিস যে সিচুয়েশনটা শুরু হয়ে গেছে এবং এটা গত কয়েক বছর ধরে বিদ্যমান, এই জিনিসটাকে শর্ট টার্ম এবং মিড টার্মের মধ্যে কিন্তু অ্যাড্রেস করতে হবে। জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই সরকারকে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, যার উপরই নির্ভর করছে নতুন সরকারের সফলতা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, জানান রংপুর মহানগর জামাত সেক্রেটারি আনোয়ারুল হক কাজল। বুধবার রাত 11:30টায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিন সকাল 11টায় বিমানবন্দরে 74 লাখ টাকা সহ বেলাল উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে টাকার উৎসের সঠিক ব্যাখ্যা না দিয়েই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি করা হয় তাকে। এদিকে এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, উদ্ধার হওয়া টাকার উৎসের খোঁজ খবর নেওয়া সহ আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। উনি বহন করতেছেন, এর কোনো অবৈধতা কোনো কিছু ছিল না। প্রশাসন জেনে শুনে বুঝে এবং অনুমোদন সাপেক্ষে এনেছিলেন। একটা অংশ তাকে হেনস্থ করার জন্য, জামাতকে ভাবমূর্তি, মর্যাদা, ভাবমূর্তি পূর্ণ করার জন্য এটা করা হয়েছে। শারীরিক অবস্থা উনি পুরোপুরি চিকিৎসার মধ্যে আছেন, ঘুমের মধ্যে, আমরাও কথা বলতে পারতেছি না।
অনেকের পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট আসে নাই, কালকে রিপোর্ট আসবে, আসলে চিকিৎসা পরবর্তী যেটা করণীয় ডাক্তারের সে ব্যবস্থা নেবে। বাংলাদেশ থেকেই ভোটের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা এবং জানাচ্ছিলেন যে সহকর্মীরা উৎসবমুখর পরিবেশেই ভোটাররা ভোট প্রদান করছেন। আমরা একটু যেতে চাই রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী স্টাফ রিপোর্টার জুয়েল আহমেদ। জুয়েল, নিশ্চয় শুনতে পাচ্ছেন, রংপুরে ভোটের চিত্র কেমন দেখছেন এবং ভোটাররা যারা ভোট দিচ্ছেন তারা কি বলছেন ভোট দিতে এসে? মামুন, আমরা সকাল থেকেই আমরা কেন্দ্রগুলোতে আসছি, অর্থাৎ 7:30টার আগেই আমরা চলে আসছি। এসে দেখেছি যে মানুষ সকাল থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। আমি এই মুহূর্তে রয়েছে রংপুর 4, আমরা রংপুর 4 আসন আছি কাউনিয়া উপজেলা, যেখানে এনসিপির প্রার্থী আক্তার হোসেন তিনি তার মাকে দিয়ে শাপলা প্রতীকের ভোটের সূচনা করেছেন। আমি একটু দেখাই যে এই কেন্দ্রটি এটা হায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এখানে 3000 ভোটার রয়েছেন এবং বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু একেবারেই সন্তোষজনক। সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তারা ভোট দিচ্ছেন এবং ভোটের পরিবেশ নিয়ে কিন্তু ভোটাররা সন্তুষ্ট প্রকাশ করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর খবর আমরা পাইনি এবং মোটামুটি রংপুরের যে 6টি আসন রয়েছে সব আসনেই কিন্তু নারী ভোটারদের উপস্থিতি সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এবং খবরও নিয়েছি যে নারী ভোটাররা খুব আনন্দ উৎসবের মধ্যে দিয়ে তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছে। কেননা আপনি জানেন যে এই রংপুর অঞ্চল সবুজে কিন্তু ভোট করে দাঁড়িয়ে থাকা একটি অঞ্চল। ক্ষেত খামারে কাজ রয়েছে, পুরুষরা হয়তো সকালবেলা ক্ষেত খামারে কাজ করতে গেছেন, কিন্তু নারীরা সকাল সকাল এসে তারা ভোট দিয়ে আবার বাড়িতে ফিরে যেয়ে তাদের সাংসারিক যে দৈনন্দিন যে কাজ আছে সেই কাজগুলো করবেন। মামুন, একটা পরিসংখ্যান দেই, রংপুরে 6টি আসনে মোট প্রার্থী কিন্তু লড়ছেন 44 জন এবং ভোটার সংখ্যা প্রায় 26 লাখ এবং কেন্দ্র রয়েছে 873। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। 6 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন প্রশাসন এবং একটু আগে এই কেন্দ্র থেকে আক্তার হোসেন তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট নিয়ে তার শঙ্কা রয়েছে। গতকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা ঘটেছে, সেই সব ঘটনা নিয়ে তিনি শঙ্কিত এবং ভোটের মাঠ সমতল না বলেও তিনি কিন্তু অভিযোগ করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে সেই অভিযোগও তিনি কিন্তু করেছেন এবং সবশেষ তিনি তার জয়ের ব্যাপারে তিনি বলেছেন, বিশেষ করে তার আসনে শাপলা প্রতীকের গণজোয়ার উঠেছে, তিনি জয়ের ব্যাপারে একেবারে আশাবাদী, তিনি বিজয়ী হবেন এবং বিপুল ভোটে ব্যবধানে তিনি বিজয় ছিনে নেবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন। মামুন। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রংপুর থেকে জানাচ্ছিলেন ভোটের সর্বশেষ খবর। সৈয়দপুরে জামাতের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। বিএনপির বিজয় নিশ্চিত জেনেই এসব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি দাবি করেন, জনসমর্থন ও বিভিন্ন জরিপ বিবেচনায় 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত। বিএনপির এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপচেষ্টা করছে বলে অভিযোগ তার। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাহাদি আমিন। স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠছে, জামাতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন। সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই, কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা 15তেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটনা সংঘটিত হতে দেখা গিয়েছে। আরও দেখা গিয়েছে কুমিল্লা, নোয়াখালী, খুলনা সহ দেশের অসংখ্য জায়গায় বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকেটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে জামাত নেতা বেলাল উদ্দিনকে আটক করেছে বলে অভিযোগ করেছে জামাতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঢাকা বিমানবন্দর থেকে ঠাকুরগাঁয়ে জামাতের আমিরকে টাকা বহন করার অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের সহায়তায় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তারা একদিকে হেলে পড়েছেন। একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।